প্রণয়ের অমল কাব্য, লেখক সোহাগ। গল্পের ১৭তম অংশ। ইরফান মায়রার দিকে তাকায়, কিছু না বলে মায়রার থেকে হাত ছাড়িয়ে নেয়। গলার সেই কালচে জায়গায় বুড়ো আঙ্গুল ছোঁয়ালে মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে। দুই হাতে ইরফানের হাত সরিয়ে দেয়। ইরফান মায়রার কাজে বিরক্ত ঠেলে বলে, এখানে কি হয়েছে? মায়রা অবাক হয়ে তাকালো ইরফানের দিকে। নিজে মেরে গেল, এখন ঢং করছে। গাল মুখ সব কেটে ফেটে দিয়ে গলার পোড়া দাগ চোখে পড়েছে। মায়রা কিছু বলল না। ইরফান আবারও হাত আগালে মায়রা রেগে ইরফানের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। মেজাজ খারাপ লাগছে তার এই লোককে দেখে। শোয়া থেকে উঠে বসে বিছানায় এই মাথা থেকে ওই মাথায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ে, একটা কথাও বলে না। ইরফান তবদা খেয়ে চেয়ে আছে, কি হলো ব্যাপারটা? এই মেয়ে তাকে অ্যাভয়েড করলো, আবার রেগে যাচ্ছে। দ্রুত বিছানার উপর উঠে মায়রাকে টেনে শোয়া থেকে উঠালো। মায়রা রেগে মেগে চিৎকার করে বলে, ছাড়ুন আমায়, জীবনে কথা বলবো না আপনার সাথে। কথাগুলো বলতে বলতে ইরফানের গলা বুক মুখে খামচে ধরল। ইরফান মায়রার দু হাত পিছনে শক্ত করে ধরে গম্ভীর গলায় বলে, আমায় রাগিও না। মায়রার এত রাগ লাগছে যে বলার বাহিরে। খুন করতে ইচ্ছে করছে এই লোককে। মোস্টামুষ্টি করে নিজেকে ছাড়াতে চায়। ইরফান বা হাতের শক্ত হাতে মায়রার দু হাত সহ পেট নিজের সাথে চেপে ধরে। ডান হাতে মায়রার কাঁধের চুলগুলো সরিয়ে দেখার চেষ্টা করে, মায়রার মাথা নিচু করে নেয়। দেখতে দেবে না কিছুতেই এই লোককে। ইরফান বিরক্তি চোখে তাকায়। বা হাতে ধরে রাখা মায়রাকে ছেড়ে সে হাতে মায়রার মাথা উঁচু করে বা দিকে হেলে রাখে। মায়রা ছাড়া পেয়ে আবারও ইরফানের থেকে নিজেকে সরাতে চাইলে ইরফান ডান হাতে মায়রাকে নিজের সাথে চেপে শান্ত কণ্ঠে বলে, স্টুপিড, দেখতে দাও আমায়। মায়রা কিছু বলে না। চোখ বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়ায়। ইরফান মায়রার দিকে একবার তাকায়। মেয়েটা কাঁদছে, তবে নীরব। ইরফান ডান হাতে গলার পোড়া জায়গায় মলম লাগিয়ে দেয়, কিন্তু মায়রাকে ছাড়ে না। মায়রা বিড়বিড় করে, জীবনে যদি কথা বলেছি এই জল্লাদের সাথে, তাহলে আমার নাম আমি যে নিজেই চেঞ্জ করব। মায়রার বিড়বিড় করিয়ে বলা কথাগুলো ইরফান শুনল। শান্ত চোখে চেয়ে থাকে মায়রার দিকে। কি মনে করে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়রা বিরক্ত হয়ে চোখ মেলে তাকালে ইরফানের গম্ভীর মুখাবয় করে তাকায় মায়রার দিকে। মায়রা ইরফানের থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলে ইরফান নিজেই ছেড়ে দেয়। মায়রা ইরফানের দিকে তাকায় না, চুপ করে গিয়ে উল্টো ফিরে শুয়ে পড়ে। ইরফান বেড থেকে নেমে ওয়াশরুমে যায়। মায়রা মাথা উঁচু করে দেখল। এরপর বিছানা থেকে নেমে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা ফাঁকা দেখে ঘরের চারপাশে চোখ বুলায়। মায়রাকে না দেখে বিরক্ত হলো। এগিয়ে গিয়ে দ্রুত শার্ট প্যান্ট পরে গায়ে জড়ালো। হাত ঘড়ি পড়তে পড়তে বাড়ি থেকে বেরিয়ে যায়। ফুপির ডাকে থেমে যায়। কোথায় যাচ্ছিস ইরফান? বাসায় যাচ্ছিস নাকি? খেয়ে যা। ইরফান পিছু ফিরে আশেপাশে চোখ বুলায়। হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, নামাজ পর যাব ফুপি, এখন একটা কাজে যাচ্ছি। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। গাড়ি স্টার্ট দিয়ে তার এক ডক্টর ফ্রেন্ডকে কল করে বেশ অনেকক্ষণ কথা বলল। তোর ছোট বোনের প্রবলেম না কি? আমার চেম্বারে নিয়ে আয়, তাহলে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবো। আপাতত এই ইনহেলার ইউজ করতে বল। ইরফান গম্ভীর মুখাবয়ে ছোট করে বলল, বাই। এরপর কল কেটে দেয়। গ্রাম থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে এক ফার্মেসিতে আসে ইরফান। তার ফ্রেন্ড যে ইনহেলারের কথা বলেছে সেটা কিনে পকেটে রাখে। এক জায়গা থেকে প্রায় হাফ বস্তার কাছাকাছি বিভিন্ন রকম ফলমূল কিনে গাড়ির ব্যাক সিটে রেখে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। একটু পরপর হাত ঘড়িতে সময় দেখছে। জুম্মার দিন বলে বারবার সময় দেখে, গ্রামে গিয়ে জুম্মার নামাজ পড়বে বলে। প্রায় ৩০ মিনিটের মতো ড্রাইভ করে ইরফান শুদ্ধর বাড়ি পৌঁছায়। ব্যাকসিট থেকে দুই হাতে ফলমূলের ব্যাগ নিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে আসে। গ্রামের বাড়ি গেট বেশিরভাগ সময় খোলা থাকে। ইরফান হাতের ব্যাগগুলো টেবিলের উপর রেখে দেয়। এরপর দ্রুত বাসা থেকে বেরিয়ে যায় মসজিদের উদ্দেশ্যে। মায়েরা গোসল করে নামাজ পড়ে শুদ্ধর মায়ের ঘরে শুয়ে পড়ে। শুদ্ধের মা নামাজ পড়ে এসে মায়েরাকে জোর করে খাইয়ে দিয়েছে। মেয়েটা সকালেও খায়নি। মায়েরা খেতে চায়নি, কিন্তু শুদ্ধের মা
শুনেনি। জোর করে খাইয়ে দিয়েছে, এরপর মাইয়ারা কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে যায়। ইরফান দু হাত প্যান্টের পকেটে গুজে ঘুমন্ত মায়রার দিকে চেয়ে আছে। নামাজ পড়ে এসে তার ঘরে মায়রাকে না দেখে এই ঘরে এসেছে। মায়রাকে ঘুমের মাঝে নিজেকে গুটিয়ে নিতে দেখে ইরফান ভুরু কুঁচকে নিল। খানিক নিচু হয়ে মায়রার কপালে হাত দিয়ে চেক করে শরীরের তাপমাত্রা। স্বাভাবিক দেখে হাত সরাতে নেয়। ফোন কল আসলে ইরফান পকেট থেকে ফোন বের করে বাবার কল দেখে রিসিভ করে। বেরিয়েছো? ইরফান গম্ভীর গলায় বলে, নো। তারিক নেওয়াজ রেগে যায়। এই ছেলের প্রবলেম কি? এমন তো নয় বউয়ের আঁচলের তলা থেকে বেরোয় না। এই ছেলে তো বউকে দেখতেই পারে না। উল্টো আজ নাকি মায়রাকে মেরেছে। তার বোন কল করেছিল কিছুক্ষণ আগে। রেগে বলে, তুমি ওই বাসা থেকে বের হও, মেয়েটাকে একটু স্বস্তিতে থাকতে দাও। ইরফান বিরক্ত হয় বাবার কথায়, মায়রার মুখের দিকে চেয়ে থাকে চুপচাপ। ওপাশ থেকে তারিক নেওয়াজ রেগে বলে, তুমি খাওয়া দাওয়া করে বের হও এক্ষুনি। সকালের মিটিং ক্যান্সেল করে বিকালে দিলাম, তুমি এখনও রওনা দাওনি, উল্টো ওখানে থেকে মেয়েটাকে মারছো। ইরফান কিছুই বলল না। তারিক নেওয়াজের মেজাজ খারাপ হলো, রেগে বলল, আমি তোমার ডিভোর্সের ব্যবস্থা করছি, তোমাকে আর মারতে হবে না ওকে। এবার রওনা দাও আর মিটিংয়ে জয়েন করো। ইরফান রেগে তার ফোন কান থেকে সরিয়ে সুইচ অফ করে পকেটে রাখে। ফোঁস করে শ্বাস ফেলে একবার মায়রার মুখের দিকে তাকিয়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিংয়ে তার ফুপিকে দেখে এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়। পকেট থেকে ইনহেলার বের করে তার ফুপির দিকে বাড়িয়ে দিলে শুদ্ধের মা অবাক হয়ে বলে, আমার তো এইসব প্রবলেম নেই বাবা, এটা কার? ইরফান থতমত খেয়ে তাকায় তার ফুপির দিকে। মায়রার নাম বলতে চাইল কিন্তু মনে পড়ছে না। অনেকবার শুনেছে কিন্তু মন ছিল না, তাই মনে নেই। শুদ্ধের মা ভুরু কুঁচকে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ওই মেয়েটার অ্যাজমার প্রবলেম আছে, এটা ওকে দিও। শুদ্ধের মা ভুরু কুঁচকে বলল, কোন মেয়ে? ইরফানের বিরক্ত লাগছে, কি বলবে বুঝতে পারছে না। শুদ্ধ চেয়ার টেনে বসে বলে, তুমি এত কম বোঝো না মা, ওর বউ ছাড়া আর কে আছে বলো তো? ইরফান বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর মা অবাক হলো। সবাই যে বলে ইরফান মায়রাকে দেখতে পারে না, মেনে নেয় না। যেভাবে মারলো তারও সকালে এমনটাই মনে হয়েছিল, এখন তো তেমন লাগছে না। টেবিলের উপর রাখা অতগুলো ফল আনার কারণ বোধহয় বুঝলো। ইরফান এখানে আসলে তাকে প্রতিবারই ফলমূল কিনে দিয়ে যায়, কিন্তু কখনো এত বেশি আনে না। এবার হয়তো মায়রা আর তার জন্য এনেছে বলে এতগুলো হয়েছে। শুদ্ধের মা মৃদু হেসে বলে, আচ্ছা দিব, খেতে বস। ইরফান বাইরে যেতে যেতে বলে, এখন যেতে হবে, আসছি মানে? আমি তোর জন্য রাঁধলাম, সকালেও তো কিছু খেলি না। ইরফান গম্ভীর গলায় বলে, আসছি বাই। কথাটা বলে দুদো পায়ে বেরিয়ে যায়। শুদ্ধ চেয়ার থেকে উঠে ইরফানের পিছু পিছু যায়। তার মা তাকে বলে, ওকে আনতে পারলে আনিস তো, সারা দিন না খেয়ে আছে। শুদ্ধ মাথা নাড়ল। ইরফান গাড়িতে বসে চোখ বুজে সিটে মাথায় এলিয়ে রেখেছে, বা হাতে স্টিয়ারিংয়ে, ডান হাত গাড়ির জানালায় রেখে কপাল স্লাইড করছে। শুদ্ধ অপর পাশে দাঁড়িয়ে মিটিমিটি হেসে বলে, বেশি বিরহে পড়লে থেকে যেতে পারিস, হাজার হোক বউ তোর, মলমও তুই লাগাবি। ইরফান বিরক্ত হলো, তাকালো না শুদ্ধর দিকে, চোখ মেলে গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ দ্রুত একটু পিছিয়ে গিয়ে পেছন থেকে চিল্লিয়ে বলে ওঠে, আরে খেয়ে যারে, এত বিরহে পুড়ে ছাই হয়ে গেলে তখন তো মেয়েটার জামাই অন্য কেউ হয়ে যাবে। ইরফান বোধহয় শুনল না, সে গাড়ির স্পিড বাড়িয়ে অনেক আগেই চলে গিয়েছে। শুদ্ধ হাসলো, বিড়বিড় করলো, ভাঙবে তবু মচকাবে না। ইরফান অফিস থেকে ফিরল। গ্রাম থেকে ফিরে ওই দিক দিয়ে একেবারে বাবার অফিসে গিয়ে মিটিংয়ে অ্যাটেন্ড করেছে। ভার্সিটি থাকায় অন্য দিনগুলোই তাদের ব্যবসা তার বাবাই দেখে। শুক্র শনিবার পুরো টাইমটা এসে তাদের অফিসে দেয়। নিজের ঘরের দিকে যাওয়ার আগে কি মনে করে ডান দিকে ঘাড় ঘোরায়। কিছু একটা ভেবে সেদিকে এগিয়ে গেল। পেছন থেকে রোমা নেওয়াজ ভুরু কুঁচকে বলে, ও ঘরে যাচ্ছ কেন? ইরফানের পা থেমে যায়। কপালে বিরক্তির ভাঁজ, ফোঁস করে শ্বাস ফেলে। পিছু ফিরে তার মায়ের দিকে তাকালে রোমা নেওয়াজ ছেলেকে দেখে বিস্ময় চোখে তাকালেন। ছেলের চুল কোথায়? ইরফান মায়ের এমন দৃষ্টিতে বিরক্ত। যেই তাকে দেখছে তারই এমন বিস্ময় দৃষ্টি, যেমন তাকে বিব্রত করছে তেমনি বিরক্ত ঘিরে ধরছে। রুমা নেওয়াজ এগিয়ে এসে থেমে থেমে বলে, তোমার চুল?
ইরফান বিরক্ত হয়ে বলে, আমার ঘরে দ্রুত কফি পাঠিয়ে দাও আম্মু, প্লিজ। এই অদ্ভুত বিহেভিয়ার করা বন্ধ করো। এই বলে পাশ কাটিয়ে উপরে যেতে নিলে ইনায়া সামনে দাঁড়িয়ে হেসে ডান হাতে 3টি আঙ্গুলের সাহায্যে ইশারায় বলে, তোমাকে দারুণ লাগছে ভাইয়া। মায়রার ভাষায় হিরো। ইরফান মায়রার নাম শুনে ইনায়ার দিকে থমকানো দৃষ্টিতে তাকায়। ডান হাতে 2বার কপাল স্লাইড করে ঢোক গেলে ইনায়া ভুরু কুঁচকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান লম্বা শ্বাস টেনে বিরক্তির স্বরে বলল, ডিসগাস্টিং, কথাবার্তা অফ কর, কফি দিয়ে যা ফার্স্ট। ইনায়া হেসে মাথা নাড়ল। ইরফান পাশ কাটিয়ে উপরে উঠে যায়। ইনায়া তার মায়ের দিকে তাকালে দেখল তার আম্মুর চোখে মুখে এখনও বিস্ময়। এগিয়ে এসে বলে, আম্মু। মেয়ের ডাকে রুমা নেওয়াজের ধ্যান ভাঙে। ঝাপসা চোখে ইনায়ের দিকে তাকায়। ইনায়া মায়ের চোখের পানি দেখে অবাক হয় না। যখন বাবা মায়ের ছেলে মেয়েরা তাদের কথা শোনে না তখন তারা যেমন কষ্ট পায়, সেই ছেলে মেয়ে যখন ওই একঘেয়েমি থেকে বেরিয়ে নিজেকে একটু স্বাভাবিক করে তখন বাবা মায়ের চোখে সবার আগে আনন্দের অশ্রু জমে। ইনায়া মৃদু হেসে হাত বাড়িয়ে মায়ের চোখ জোড়া মুছে দিয়ে বলে, তোমার বৌমার কেরামতি এটা, বুঝলে? রুমা নেওয়াজ অবাক হয়ে বলে, মায়েরা করেছে? ইনায়া হাসতে হাসতে তার মাকে সব বলল। রুমা নেওয়াজ চোখে পানি নিয়ে মৃদু হাসলেন। তিনি রান্নাঘরের দিকে গেলে ইনায়া মন মরা হয়ে সোফায় বসে। ফুপির কাছে কল করেছিল সে, ভাইয়া মায়রাকে খুব বাজেভাবে মেরেছে। ব্যাপারটাই ইনায়া ভীষণ কষ্ট পেয়েছে। মায়রা তার ভাইকে মানুষ ঠিকই করে দিয়ে যাবে, মাঝখান থেকে মায়রা না হাওয়া হয়ে যায়। ভাবতেই তার নিজেরই কেমন যেন ভীষণ কষ্ট হলো। মায়ের ডাকে ধ্যান ভাঙে। তার মাকে কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ালো। মায়ের থেকে কফির কাপ নিয়ে ভাইয়ের ঘরে যায়। ভাইয়া, তোমার কফি। ইরফান তার ইজি চেয়ারে বসে ঘর অন্ধকার করে। ইনায়া ঘরের লাইট জ্বালিয়ে এগিয়ে যায়। ইরফান বসা থেকে উঠে দাঁড়ায়। এগিয়ে এসে ইনায়ের হাত থেকে কফি নেয়। ইনায়া অবাক হয়ে তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ইরফান যেমন এসেছিল তেমনই আছে, অর্থাৎ ফ্রেশ হয়নি। এটা ইনায়ের জন্য স্বাভাবিক হলেও ইরফানের জন্য না। ইরফান পারলে দরজার বাইরে একটা ওয়াশরুম রেখে দিত, যেন বাইরে থেকে ফিরে ফ্রেশ হয়ে বাড়ি ঢোকা যায়। সেটা তো সম্ভব না। তবে ইরফান বাইরে থেকে ফিরে সবার আগে ওয়াশরুমে যায়। সেখানে আজ বসে রেস্ট নিচ্ছে। ইনায়া ভাবুক ভঙ্গিতে তার ভাইয়ের দিকে চেয়ে আছে। ইরফান কফির কাপে চুমুক দিয়ে ইনায়াকে তার দিকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে বলে, হোয়াট? ইনায়া মাথা নাড়িয়ে বলে, কিছু না। কথাটা বলে বেরিয়ে যাওয়ার জন্য 2 পা এগিয়েও থেমে যায়। আবার ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া, একটা কথা বলতে চাই। ইরফান ইজি চেয়ারে বসে গায়ে এলিয়ে দিয়ে বলে, হুম। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ফায়েজ ভাই বিয়ের পর যদি আমাকে মারে তাহলে তুমি কি করবে? ইরফান ডান দিকে ঘাড় ঘুরিয়ে ভুরু কুঁচকে তাকায় ইনায়ার দিকে। অতঃপর বলে, মারবে না, চিন্তা করিস না। মারলে ওর পানিশমেন্ট হবে। ইনায়া মৃদু হেসে বলে, যদি রেগে সবসময় ধূপধাপ মেরে দেয়, হাজার পানিশমেন্ট দিয়েও সেটা শুধরাতে না পারো? ইরফান ডান হাতে কফির কাপ ধরে রেখে চোখ বুজে বাঁ হাত চোখের উপর রাখে। এরপর গম্ভীর গলায় বলে, তোর বাবা ভাই বেঁচে আছে, তাই ও তোকে মারার আগে 100 বার ভাববে। ফালতু চিন্তা বাদ দিয়ে পড়তে বস, যা। ইনায়া এবার শব্দ করে হেসে ফেলল। ইরফানের কপালে ভাঁজ পড়ে ইনায়ার আচরণে, তবে চোখ মেলে তাকায় না। ইনায়া হাসি থামিয়ে হঠাৎই মলিন গলায় বলে, মায়েরার বাবা ভাই নেই বলেই ওকে তুমি মারো বুঝি? 100 বার তো দূর, একবারও ভাবো না। আমার মতো মায়েরার বাবা ভাই থাকলে তুমি মায়েরাকে মারার আগে ভাবতে, তাই না ভাইয়া? ইনায়ার কথা শুনে ইরফান চোখ মেলে স্তব্ধ চোখে ইনায়ার দিকে তাকায়। ইনায়া আর কিছু বলে না। ঘর থেকে বেরোতে নিলে ইরফান ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। হাতের কফি টেবিলে রেখে গম্ভীর গলায় বলে, বাদরামি করলে তোকে মারার ট্রেনিং আমি নিজে ফাইজকে দেব। ইনায়ের পা থেমে যায়। উল্টো ঘুরে ইরফানের দিকে তাকিয়ে বলে, মায়রার কি দোষ? ও তো তোমার চুল কেটে তোমার উপকারী করেছে। আম্মু কত খুশি হয়েছে, আর তুমি মেয়েটাকে মেরে দিলে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিড এই কারণে মার খায়নি। ওর হয়ে সাফাই গাইলে এবার তোর গালে থাপ্পড় পড়বে। ইনায়া অবাক হয়ে বলে, তাহলে কেন মেরেছ? ইরফান ধমক দিয়ে বলে, সেটা তোর ফ্রেন্ডের থেকেই শুনে নিবি।
এখন বের হয় এখান থেকে, ডিস্টার্ব করিস না, আউট। ইনায়া ভাইয়ের রাগ দেখে একটু ভয় পেল। সাহস করে অনেক কিছু বলে ফেলেছে, আর না বলুক। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান ঘরের লাইট অফ করে দেয়, দরজা আটকে গায়ের শার্ট খুলে ফেলে, ওয়াশরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নেয়। এরপর উদাম গায়ে বেলকুনিতে গিয়ে দাঁড়ায়। শরীর ঠিক করে মোছেনি, মাথাও মোছেনি, ঘাড় বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। ইরফানের চোখে মুখে বিরক্তি, সব কিছু বিরক্ত লাগছে, অসহ্য লাগছে। লাস্ট মায়রাকে ঘুমন্ত অবস্থায় দেখে আসলো, বারবার সেটাই চোখের সামনে ভাসছে। ব্যাপারটা ইরফান বিরক্ত, চরম বিরক্ত। তার মনে হয় মেয়েটা তাকে ঘুমেও জ্বালাচ্ছে। গতকাল রাতে 2টো ঘুমের ওষুধ খেয়েছে, অথচ ঘুমিয়েছে সকালে 1 থেকে 2 ঘন্টার মতো। এখনও চোখে ঘুম নেই। উল্টো ওই মেয়ে এসে জ্বালাচ্ছে, আর নেওয়া যাচ্ছে না। মেজাজটা হাই লেভেলের উঠেছে। কতক্ষণ এপাশ ওপাশ হাঁটাহাঁটি করলো, কয়েকটা সিগারেট পুরানো শেষ। হঠাৎ মাথায় আসে মেয়েটা সারাদিন শুধু ঘুমাচ্ছিল কেন? শরীরে তো কিছুই নেই, শুধু বাদরামি করে বেড়ায়, থাকবে কি করে? বিড়বিড় করলো, স্টুপিড। ঘরে গিয়ে তার ফোন নিয়ে শুদ্ধকে কল করে। রাত 12টা পেরিয়েছে। এত রাতে শুদ্ধ ইরফানের কল পেয়ে রিসিভ করলো, ভেবেছে কোনো প্রয়োজন। শুদ্ধ সিরিয়াস হয়ে বলে, হ্যাঁ বল। ইরফান জিভ দিয়ে সিগারেট পোড়া শুকনো ঠোঁটজোড়া ভেজায়। কি বলবে, কল কেন দিল, এইসব ভেবে মাথা আরও বিগড়ে যাচ্ছে। ওপাশ থেকে শুদ্ধ কান থেকে ফোন সরিয়ে দেখলো লাইনে আছে এখনো। ভাবলো নেটওয়ার্কের প্রবলেম হয়তো, তাই ঘর থেকে বাইরে বের হয়। অতঃপর বলে, শুনতে পাচ্ছিস, বল। ইরফান অনেক ভেবেচিন্তে বের করলো মায়রা মেয়েটা কেমন আছে এটা জানতে ইচ্ছে করছে তার, কিন্তু কিভাবে জিজ্ঞেস করবে? সে কেন জানতে চাইছে? বা বা হাতে মাথার চুল টানলো খানিক। অসহ্য এক যন্ত্রণা হচ্ছে যেন। শুদ্ধ কোনো সাড়া না পেয়ে বলে, কি রে, আছিস না গেছিস? ইরফান গম্ভীর গলায় বলে, আছি। শুদ্ধ বুড়ো কুচকে বলে, কি বলবি ভার্সিটির ব্যাপারে? আমি কালকে বিকালে আসছি। ইরফান কিছু বলে না, সে খুব চেষ্টা চালায় এটা বলতে মেয়েটা কেমন আছে, কিন্তু সফল হলো না। অতঃপর বিড়বিড় কণ্ঠে বলে, ওকে বাই। শুদ্ধ দ্রুত বলে, আরে ওয়েট ওয়েট, কাটিস না। ইরফান কান থেকে ফোন সরাতে গিয়েও সরালো না, আবার কানে ধরে কথা বলল না। শুধু এপাশ থেকে মিটি হাসছে। ইরফান হেয়ালি করার মানুষ না, আসলে কোনো প্রয়োজন হলে ফটাফট বলে দিত। এ তো মায়রার জন্য চিন্তায় শেষ হয়, অথচ স্বীকার করবে না, মুখ দিয়ে বের করবে না। ভাবনা রেখে অত্যন্ত সিরিয়াস কণ্ঠে বলে, ইরফান জানিস কি হয়েছে? তোর বউয়ের কিন্তু মারাত্মক জ্বর এসেছে ভাই। কথাটা শোনা মাত্র ইরফানের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। ভীত স্বরে বলে, এখনই হাসপাতালে নে, গো ফাস্ট। শুধু কোনো রকম হাসি আটকে আবারও সিরিয়াস কণ্ঠে বলে, গ্রাম তো, অনেক রাত হয়ে গেছে, হসপিটালে নিতে পারছি না। ইরফানের কণ্ঠে রাগ, তবে বিচলিত কণ্ঠে বলে, আর ইউ ম্যাড? ওকে এখনই হাসপাতালে নিবি, 2 মিনিটসের মাঝে নিয়ে যাবি। শুদ্ধ মুখে হাত বুলিয়ে বলে, আরে পসিবল না, এটা গ্রাম, তুই ঘুমা। মাও ঘুমিয়েছে বুঝলি, তাই আমি মেয়েটাকে সারা রাত জলপটি দিয়ে দিই। ডক্টর বলল শরীর মুছে দিলে ভালো হবে, এটাও আমাকেই করতে হবে। এখন রাখছি বুঝলি। ইরফান হুঙ্কার ছেড়ে বলে, হোয়াট দ্য হেল। শুদ্ধ মুখ চেপে হাসি আটকালো, কোনো রকমে বলল, বাই বাই, অনেক কাজ করতে হবে সারা রাত। ইরফান আগের চেয়েও চিৎকার করে বলে, আই সোয়ার তোর হাত কেটে ফেলবো আমি। শুদ্ধ দ্রুত ফোন কেটে দেয়। সাথে সাথে ইরফানের কল আসে। শুদ্ধ ফোন সুইচ অফ করে দেয়। এতক্ষণের চেপে রাখা হাসি সব উগলে দেয়। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছে। একে জ্বালানো এত সহজ হয়ে গিয়েছে আল্লাহ! আগে তো লোহা দিয়ে বাড়ি দিলেও এর হেলদোল ছিল না। এখন 2টো কথা বললে কেমন রিয়্যাক্ট করে, বিড়বিড় করে। স্পেশাল পার্সন বলে কথা। মায়েরা পানি খেতে এসেছিল। দরজার কাছে দাঁড়িয়ে শুদ্ধকে এভাবে পাগলের মতো হাসতে দেখে মেয়েটা ভুরু কুচকালো। এগিয়ে গিয়ে বলে, আপনি হাসছেন কেন ভাইয়া? মায়েরার গলা পেয়ে শুদ্ধ হাসতে হাসতে পিছে ফিরে তাকায়। কোনো রকম হাসি আটকে বলে, অদৃশ্য প্রেম ভাব, প্র্যাকটিক্যাল প্রেমের অভাব। মায়েরা বোকা চোখে শুদ্ধর দিকে তাকিয়ে রইল।
কিছু বুঝল না। শুদ্ধ এসব রেখে বলে, মায়রা তুমি এখনো ঘুমাওনি? মায়রা মাথা নেড়ে বলে, পড়ছিলাম, এখন ঘুমাবো। শুদ্ধ হেসে বলে, এত পড়তে হবে না। এক্সামের আগে আমার মায়ের দোয়া পড়ে ফু দেওয়া এক গ্লাস পানি খেলে তুমি ফার্স্ট হয়ে যাবা, বুঝলে? মায়েরা জোরপূর্বক একটু হাসলো, মাথা নেড়ে বোঝালো বুঝেছে, তবে কিছু বলল না, চুপচাপ তার ঘরের দিকে চলে গেল। ইরফানের সামনে শুদ্ধের ফোনে কল করছে, বারবার ফোন সুইচ অফ দেখায়। এরপর সে তার ফুপির নাম্বারে কল করে, সে কল রিসিভ হয় না, তার মাথা ফেটে যাচ্ছে। রাগে ফোন আছড়ে ফেলল, বারবার এপাশ ওপার পায়চারি করলো। সহ্যই হচ্ছে না এই অশান্তি। দ্রুত ঘরে এসে রেডি হয়ে নেয়, বেলকুনি থেকে ফোন কুড়িয়ে গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বের হয়। 3.5 ঘন্টার পথ প্রায় 2 ঘন্টায় এসেছে। শুদ্ধর বাড়ির সামনে নেমে দ্রুত পায়ে এগিয়ে আসে। শুদ্ধ আজ ঘুমায়নি। বাইরে গাড়ির আওয়াজ পেয়ে এক প্রকার লাফ দিয়ে বিছানা ছাড়ে। এমনিতেই গ্রাম, তার মাঝে রাত বাজে 2টো। একটা পাতা পড়লেও সেই শব্দ আসবে, সেখানে গাড়ি এসেছে। শুদ্ধ এক প্রকার দৌড়ে গেট খুলে সামনে ইরফানকে দেখে যে এক্ষুনি তাদের বাসার বেল বাজাতে যাচ্ছিল। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। সে মজা করলো, ভাবলো সারা রাত বউয়ের জন্য একটু ছটফটাক। ওমা, এ তো সরাসরি এখানে চলে এলো। বিস্ময় কণ্ঠে বলে, তুই এত রাতে? ইরফান বিচলিত কণ্ঠে বলে, ও কোথায়? শুদ্ধ ঢোক গিলল। সে মিথ্যা বলেছে জানলে এ তো তাকে কাঁচায় চিবিয়ে খাবে। শুদ্ধর উত্তরের অপেক্ষা না করে শুদ্ধর পাশ কাটিয়ে দ্রুত ভিতরে চলে যায় ইরফান। শুদ্ধ দরজা লাগিয়ে পিছু ফিরলে ইরফানকে তার মায়ের ঘরের দিকে যেতে দেখে বলে, আরে মায়েরা এই ঘরে, হাত দিয়ে দেখিয়ে দেয়। ইরফান রেগে শুদ্ধর দিকে তেড়ে আসতে নিয়েও শুদ্ধ দেখিয়ে দেওয়া ঘরে যায়। ভেতরে গিয়ে ঘরের লাইট জ্বালায় দ্রুত। চোখের উপর হঠাৎ এত আলো পড়ায় মায়েরা চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। ইরফান বড় বড় পা ফেলে এসে মায়েরার কপাল চেক করে, স্বাভাবিক লাগলো। এরপর গলার ভাঁজে হাত দিয়ে চেক করে, স্বাভাবিক। মায়েরার 2 হাত তার 2 হাতে ধরল, তাপমাত্রা স্বাভাবিক, ফ্যান ছাড়া। মায়েরা শীতও লাগছে না। মায়েরাকে স্বাভাবিক দেখে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর ঘরের লাইট অফ করে ঘর থেকে বেরিয়ে শুদ্ধের ঘরে যায়। শুদ্ধ ইরফানকে দেখে মেকি হেসে বলল, নয়া নয়া প্রেম, ভালো লাগছে, চালিয়ে যা। ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, তুই কি করে জানলি ও ওই ঘরে? শুদ্ধ ভুরু কুঁচকে বলল, আরে এটা না জানার কি আছে? ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলে, তুই ওকে টাচ করেছিলি? শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। তাকে এই ইরফান ভাবেটাকে একটু মজাও করা যাবে না? অতঃপর মৃদু হেসে বলে, আরে আমার সেবাতেই তো একটু আগে জ্বর ছেড়ে সুস্থ হলো। আমি বেশ দয়ালু বুঝলি, তাই সেবা না করে থাকতে পারিনি। কথাটা বলার সাথে সাথে ইরফান শুদ্ধর মুখ বরাবর একটা ঘুষি দেয়। শুদ্ধ নাক ডলে। সেন্সিটিভ জায়গায় এমন শক্ত ঘুষি খেয়ে বেচারার চোখ জলে ভরে উঠল। ইরফান আবারও এগিয়ে আসলে শুদ্ধ ইরফানকে ধাক্কা দিয়ে বলে, আরে মারছিস কেন? বুক কি বেশি জ্বলছে? ইরফান বিরক্ত চোখে তাকিয়ে থাকে শুদ্ধর দিকে। এগিয়ে গিয়ে শুদ্ধর গলা শক্ত হাতে টেনে দাঁতে দাঁত চেপে বলল, তুই আর এ বাড়িতে আসবি না। শুদ্ধ ভুরু কুঁচকে বলল, মানে? মানে ওর যতদিন এক্সাম চলবে তুই এ বাড়িতে আসবি না, দ্যাটস ইট। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ হা করে চেয়ে আছে। তার বাড়ি আর সে আসবে না? রেগে বলল, সপ্তাহে 2টো দিন মায়ের হাতে রান্না খাই, সেটাও খাবো না? ইরফান ঘর থেকে বেরিয়ে গেছে। শুদ্ধ হাসলো, আবার মুখটা অসহায় করলো। এই ইরফান যা বলে তাই তো করে। তাকে কি সত্যি সত্যি তার বাড়ি আসতে দেবে না নাকি? বউকে ভালোবেসেছে ও, ঝড় আসছে তার দিকে, কি জ্বালা। ইরফান শুদ্ধর ঘর থেকে বেরিয়ে মায়রার ঘরে প্রবেশ করে। শব্দবিহীন দরজা আটকে দেয়, গায়ের শার্ট খুলে ফেলে, ফ্যান অফ করে এসি ছেড়ে দেয়। এরপর ঘরের জিরো লাইটটা অফ করে মায়রার গা ঘেঁষে শুয়ে পড়ে। মায়রা বাম কাত হয়ে শুয়েছে। ইরফান মায়রার পিঠ ঘেঁষে বাম কাত হয়ে শুয়ে পড়ল। অন্ধকারের মাঝে পেছন থেকে ডান হাত বাড়িয়ে মায়রার কপাল চেক করে, হাত নামিয়ে গলা চেক করে। মায়রা ঘুমের মাঝে একটু কেঁপে ওঠে, নড়ে চড়ে উল্টো ফিরে ইরফানের দিক ফিরে শয়। বাম হাত বাড়িয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে ঘুমের ঘোরে। অন্ধকার ঘরে ইরফান মায়রাকে দেখতে পায় না তেমন, খুবই ঝাপসা দেখল বোধ হয়।
তার হাত বুকে আড়াআড়িভাবে গুজে রাখা। তার গলায় মায়রার হাত সরিয়ে দিল না, মায়রাকে হাত বাড়িয়ে ধরল না। অতি ঝাপসা মায়রাকে দেখল খানিক গম্ভীর মুখে। মাথাটা এগিয়ে নিয়ে মায়রার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। কি মনে করে ঠোঁট বাঁকিয়ে খুবই সূক্ষ্ম হাসে। কয়েক সেকেন্ডের মাঝে মুখ স্বাভাবিক করে ফেলে। মুহূর্তেই চোখ জোড়ায় ঘুমের দল এসে ভিড় করে। মায়রার কেমন শীত লাগে। সামনের দিকে উষ্ণতা পেয়ে ঘুমের ঘোরে সেই উষ্ণতায় ঘেরা ইরফানের বুকে গুটিসুটি হয়ে এগোয়। কোলবালিশ ভেবে দুই হাতে ধরতে চায়, কিন্তু কেমন যেন শক্ত লাগলো। মায়রার ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ মেলে তাকায়। ঘরময় এত অন্ধকারে মেয়েটা ভুরু কুঁচকে ফেলে। কারেন্ট নেই, কিন্তু আইপিএস তো আছে, তবে জিরো লাইটটা জ্বলে না কেন? সামনে হাত বাড়ালে কেমন মানুষের মতো কিছু একটা মনে হয়। কেমন ভয় পায় মেয়েটা। ধরিয়ে শোয়া থেকে উঠে বসতে চাইলে কোমরের টান পড়ে। মায়েরা ভয়ে যান যায় যায় অবস্থা। বাম হাত তার কোমরে দিলে আরেকজনের হাতের মতো কিছু লাগে। মায়েরা ঢোক গেলে ধীরে ধীরে তার কোমর থেকে হাত সরিয়ে উঠে বসে। পাশে হাতিয়ে তার ফোন নিয়ে দুটো ফোনের আলো অন করে কাঁপা কাঁপা হাতে। এরপর তার ডান পাশে ফ্ল্যাশ ধরলে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায়। নিশ্চিন্তে ঘুমে মগ্ন মানুষটা। মায়েরা ঢোক গেলে এই লোক এইখানে কেন? ইরফানকে সে এতক্ষণ জড়িয়ে ধরতে চাইছিল, তার সঙ্গে লেগে শুয়েছিল। সব মিলিয়ে মেয়েটার গলা শুকিয়ে আসে। ইরফানের মুখের দিকে তাকায়। কি সুন্দর শান্তভাবে ঘুমায় মানুষটা। ঘুমন্ত অবস্থায় কেমন নিষ্পাপ লাগে, মুখ জুড়ে মায়া লেপ্টে থাকে। অথচ জেগে থাকলে তার ছায়ায় যেন সহ্য করতে পারে না। কেন যেন আখি জোড়ায় পানি জমলো। পর মানুষেরা মারলে শুধু গায়ে লাগে, কিন্তু যখন আপন মানুষেরা মারে তখন গায়ের সাথে সাথে মনেও লাগে। মায়েরা ইরফানের মুখাবয় থেকে দ্রুত চোখ সরিয়ে নেয়। আপন কথাটা ভাবতেই কেমন বিরক্ত লাগলো। যার মার খায় তার জন্য ভেবে ভেবে চোখ ভেজানোটা মায়েরার অসহ্য লাগলো। গতকাল রাতেও লেট করে ঘুমিয়েছিল। মন তার ভাবে এই পাষাণ মানুষকে নিয়ে। ফোনে একবার সময় দেখে ফজরের সময় শেষ প্রায়। চুপচাপ বিছানা থেকে নেমে দাঁড়ায়। এরপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান জাগেনি। নিশ্চিন্ত মনে ঘুমিয়ে ছেলেটা। মায়েরা তার ঘর থেকে বেরিয়ে শুদ্ধর মায়ের ঘরে যায়। শুদ্ধর মা নামাজ পড়ছে। মায়েরা অজু করে এসে শুদ্ধর মায়ের পাশে নামাজ পড়ে নেয়। ভদ্রমহিলা মায়েরাকে দেখে বললেন, এখানে এলি যে? মায়েরা চিন্তিত কণ্ঠে বলে, তোমার ভাতিজা কখন এসেছে খালাম্মা? শুদ্ধর মা তিনা বেগম অবাক হয়ে বলে, ইরফানের কথা বলছিস? ও তো গতকাল দুপুরে চলে গিয়েছে। পাগলি মেয়ে, ভুলে গেলি? মায়েরা দুদিকে মাথা নাড়িয়ে বলে, এসেছেন উনি, আমি মাত্র দেখে এসেছি আমার ঘরে। তিনা বেগম অবাক হলেন। বসা থেকে উঠে দাঁড়ালেন। এরপর ঘরের বাইরে যেতে যেতে বললেন, আচ্ছা আমি দেখছি, তুই বস। মায়েরা কিছু বলল না। দু হাঁটু জমা করে হাঁটুর উপর থুতনি ঠেকিয়ে চুপ করে বসে রইল। ভাবছে লোকটা গিয়ে আবার আসলো কেন? তার প্রয়োজনে আসলেও ইরফানের ঘরে রেখে তার ঘরে কেন এসেছে? মায়েরা ভাবে তার ঘুম ভালো না। সে জানে সেই হয়তো লোকটার দিকে এগিয়ে শুয়েছে, কিন্তু ইরফান কেন তার ঘরে গিয়ে শুয়েছিল? ইরফান ফুপির ডাকে ইরফান জাগনা পায়। সময় নিয়ে চোখ মেলে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, বলো। তিনা বেগম ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, কখন আসলি? ইরফান বাম পাশে ফিরে জায়গা ফাঁকা দেখে ভুরু কোঁচকালো। বিরন্তির নিঃশ্বাস ফেলল। বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেতে যেতে বলে, কাজ ছিল তাই রাতে এসেছি। তিনা বেগম অবাক হলো। সে তো 11টার পর ঘুমিয়েছিল। ইরফান আরও কত রাতে কাজ ছিল। ভাবনা রেখে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান কোথায়? স্ত্রীর কণ্ঠ পেয়ে তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলল, ঘর ছাড়া আর কোথায় থাকবে দেখো। নেই বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলল, আমি কি করে বলবো সে কোথায়? আবার কোথায় গিয়েছে? ঘড়িতে সময় দেখলে সকাল 9টা। অতঃপর বলে, একটু পর অফিসের উদ্দেশ্যে বের হব। আর এই ছেলে কাজ থেকে পালিয়ে বেড়াচ্ছে কেন? রুমা নেওয়াজ বিরক্ত হয়ে বলে, আমার ছেলে কাজ রেখে পালায় না। তুমি পায়ের উপর পা তুলে বসে থাকো। আমার ছেলে এই সপ্তাহে 2 দিনে তোমার সব কাজ তুলে দেয়। তারেক নেওয়াজ কিছু বলল না। মিথ্যা কথা তো আর বলেনি। তার রাগ অন্য জায়গায়। ছেলেটা মায়রাকে মেরেছে, এটা নিয়ে
তার রাগ আকাশ সমান। রিতা ঘরে এসে বলে, ভাইজান তো অনেক রাতে বাইরে গিয়েছে, আমি দেখেছিলাম। রিতার কথা শুনে রুমা নেওয়াজ তারেক নেওয়াজ দুজনেই অবাক হলো। অনেক রাতে বাইরে গিয়েছে? তারেক নেওয়াজ বলে, কোথায় গিয়েছে? রিতা হাতের কাপ এগিয়ে দিয়ে বলল, তা তো জানি না, আমি খালি ভাইজানরে গাড়ি নিয়ে বাইরে যাইতে দেখেছি। রিতার কথা শুনে ইরফানের বাবা মায়ের ভুরু আরও খানিক কোঁচকায়। গাড়ি নিয়ে বের হয়েছে। তারেক নেওয়াজ ইরফানের নাম্বারে কল করে, ফোন সুইচ অফ দেখায়। বিরক্ত হন তিনি। এই ছেলে কোথায় গিয়েছে? ইরফানকে না পেয়ে শুদ্ধর নম্বরে কল করে। মায়েরা ডাইনিংয়ে বসে একা একাই সকালের নাস্তা করছিল আর ফোন স্কল করছিল। ইরফান শান্ত পায়ে মায়রার পাশের চেয়ার টেনে বসে। মায়রা খেতে খেতে পাশ ফিরে তাকায় একবার ইরফানের দিকে। ইরফানের সাথে চোখাচোখি হলে দ্রুত চোখ সরিয়ে ফেলে, মনোযোগ ফোনে দেয়, সাথে খাবার খায়। ইরফান ভুরু কুচকে চেয়ে আছে মায়রার দিকে। মায়রা প্লেটের সব খাবার শেষ না করে উঠে দাঁড়ালো। বাম হাতে ফোন নিয়ে যেতে নিলেই ইরফান মায়রার হাত টেনে ঠান্ডা গলায় বলে, ফিনিশ ইট। মায়রা ডান এঁটো হাতে ইরফানের হাত ধরে ছাড়াতে চেয়ে রেগে বলে, হাত ছাড়ুন। ইরফান শক্ত করে হাতের বাঁধন, দাঁতে দাঁত চেপে বলে, সব শেষ না করে এক পাও নড়বে না। মায়রা রেগে যায়। এই লোকটাকে তো সহ্যই হয় না তার। হঠাৎই চিৎকার দিয়ে বলে, হাত ছাড়ুন বলছি। মায়রার এমন চিৎকারে ইরফান ভড়কে যায়। টিনা বেগম রান্নাঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে এসে বলে, কি হয়েছে মায়রা, চিৎকার করছিস কেন? মায়রা এখনও ইরফানের হাত থেকে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। ইরফান রেগে তাকিয়ে আছে মায়রার দিকে। মায়রা দেখে বলে, খালাম্মা, তোমার ভাতিজার এসব অত্যাচার কিন্তু আমি সহ্য করব না বলে দিচ্ছি না। আমার হাত ছাড়তে বলো ওনাকে। টিনা বেগম দেখলেন ইরফান মায়রার হাত চেপে ধরেছে। মায়রার প্লেটে নজর দিলে দেখল সব ভাত খায়নি মেয়েটা। তিনি হয়তো বুঝতেন ইরফানের ব্যাপারটা। মায়রার দিকে তাকিয়ে বলে, ভাত রেখে উঠছিস কেন, সব খেয়ে নে। মায়রা ডান হাতে ভাতের প্লেট তুলে নিয়ে বলল, এবার ছাড়তে বলো, আমি ঘরে গিয়ে খাবো। ইরফান ছাড়ল না মায়রার হাত, উল্টো আরও শক্ত হাতে ধরল। মায়রা ভীষণ ব্যথা পায় হাতে, কিন্তু কিছু বলে না। টিনা বেগম একবার মায়রার দিকে তাকায়, আবার ইরফানের দিকে। কি বলবেন বুঝতে পারছে না। ইরফান বসা থেকে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, এখানে বসে খাবে তুমি, সিট। মায়রাও রেগে বলে, আপনি ঘরে যান, তাহলে আমি এখানে বসে খাবো। ইরফান অদ্ভুতভাবে তাকায় মায়রার দিকে, রেগে বলে, তুমি এখানেই থাকবে? আমিও এখানেই থাকবো। মায়রা হাতের প্লেট ঠাস করে টেবিলের উপর রেখে রেগে বলে, খাবো না। কি করবেন? আমায় রাগিও না। মায়রা বাম গালে এগিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, নিন, মেরে রাগ মিটান। ইরফান স্তব্ধ চোখে তাকায় মায়রার গালের দিকে। গতকালকের মারের দাগ এখনো ভেসে আছে। ইরফান মায়রার হাত ছেড়ে দেয়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়, চোখ জোড়ায় কেমন অসহায়ত্ব। মায়রা গাল পেতে কিছুক্ষণ চুপ করে রইল। কোনো সাড়া না পেয়ে চোখ বুজে ঢোক গেলে। কেন যে খারাপ লাগছে ভীষণ, কেন খারাপ লাগছে উত্তর খুঁজে পায় না। ইরফানের দিকে তাকায় না, উল্টো ঘুরে দ্রুত পায়ে জায়গা থেকে প্রস্থান করতে চায়। তার আগেই ইরফান মায়রার পেট বাঁ হাতে আঁকড়ে ধরে নিজের চেয়ারে বসে তার কোলের মায়রাকে বসায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। টিনা বেগম নিজেও অবাক হয়ে তাকায়। ইরফান গম্ভীর মুখাবয়ে তার ফুপুর দিকে চেয়ে বলে, ফুপি, খাবার দাও, আমার কাজ আছে। মায়রা দুই হাতে ইরফানের হাত সরানোর চেষ্টা করে। এগুলো কি ধরনের অসভ্যতা? আমি দাঁতে দাঁত চেপে বলে, আমায় ছাড়ুন অসভ্য লোক। ইরফান মায়রার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট আওয়াজে বলে, আমি খাবো, তুমিও এইভাবেই বাকি খাবার ফিনিশ করবে, দ্যাটস ফাইনাল। মায়রা টিনা বেগমের দিকে অসহায় চোখে তাকায়। টিনা বেগমের দৃষ্টিতে বিস্ময়। মায়রা চোখ সরিয়ে নেয়। বিরক্তি, লজ্জা, রাগ সব মিলিয়ে ইরফানের হাতের উপর তার দু হাতের নখ দাবিয়ে সব রাগ ঝেড়ে দেয়। নখ কয়েকদিন হলো না কাটায় বড় হয়েছে ভালোই, একদম রক্ত বেরিয়ে গেল, কিন্তু ইরফানের হেলদোল নেই। গম্ভীর মুখে মনোযোগ দিয়ে মায়রার খামচি দেওয়া দেখল, কিছুই বলল না। মায়রা এখনো হাত সরায়নি। ইরফান ডান হাতে মায়রার প্লেট এগিয়ে এনে মায়রার সামনে রেখে মৃদু ঠান্ডা গলায় বলে, খেয়ে নাও।
মায়েরা ইরফানের এমন ঠান্ডা গলা শুনতে পেয়ে ইরফানের হাতে খামচে ধরা 2 হাত আলগা করে দেয়। ফর্সা হাত অনেকটা জুড়ে জখম হয়ে আছে, কেটে গিয়ে কেমন রক্ত গড়িয়ে পড়ছে। মুহূর্তেই বেশ খানিকটা জায়গা জুড়ে ফুলে উঠল। মায়েরার নিজেরই খারাপ লাগলো, সে এমন রাক্ষসের মতো খামচে দিয়েছে। এই লোক কিছুই যায় আসে না। ঘাড় বাঁকিয়ে ভেজা গলায় বলে, আপনার কি একটুও অনুভূতি নেই? ইরফান শান্ত চোখে মায়রার দিকে তাকায়, আবারও ঠান্ডা গলায় বলে, ফিনিশ ইট ফাস্ট। কথাটা বলে চোখ সরিয়ে তার বাঁ হাতের দিকে তাকায়, যেখান থেকে বেয়ে গড়িয়েছে স্বল্প রক্তের ছিটা ফোঁটা। কি মনে করে খুবই সূক্ষ্ম হাসে। সেই হাসি বোঝার ক্ষমতা কারও নেই। তার মুখাবয় স্বাভাবিক থাকে, কে বুঝবে? শুধু সেই বোঝে হয়তো। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে আছে। লোকটা এমন স্বাভাবিক কি করে? সে রক্ত বের করে দিয়েছে, অথচ এই লোকের হেলদোল নেই। তাকে থাপ্পড় কখন দিবে? চোখ ঘুরিয়ে ইরফানের হাতের ক্ষত হওয়া হাতের দিকে তাকায়। চোখ জুড়ে অসহায়ত্ব ভিড় করে। কাজটা ঠিক হলো না বোধ হয়। টিনা বেগম ইরফানের পাশে দাঁড়িয়ে ইরফানকে খাবার বেড়ে দেয়। ইরফানের হাতের অবস্থা তার চোখ এড়ায়নি, কিন্তু কিছু বলল না। ইরফানকে তিনি খুব ভালোই বুঝেছেন, বউকে নিয়ে খুব চিন্তা। সে এখানে কি বলবে? ইরফানকে খাবার দিয়েছে, তার ঘরে চলে যায়। মায়েরা রেগে বলে, আমায় ছাড়ুন। ইরফান পরোটা ছিঁড়ে মুখে দিয়ে স্বাভাবিকভাবে বলে, এভাবে খেতে হবে। মায়েরার কান্না পায়, এই লোকটা এমন কেন? অসহায় কণ্ঠে বলে, প্লিজ ছাড়ুন, আমি এখানে বসে খাবো। ইরফান কিছু বলল না। মায়েরা ইরফানের খামচি দেওয়া হাত আবারও 2 হাতে চেপে ধরে। ইরফান খাওয়া থামিয়ে একবার তাকায় মায়েরার হাতের দিকে, চোখ সরিয়ে নেয়, কিছু বলে না। খাওয়ায় মনোযোগ দেয়। মায়েরা বিরক্ত হয়ে রেগে বলে, আপনি ছাড়বেন আমায়? বলছি তো এখানে বসেই খাবো। ইরফান শুনল না। মায়েরার এত রাগ লাগছে, মনে মনে বিড়বিড় করে 2-4টা কথা শুনিয়েছে এতক্ষণে। ইরফানের হাতের দিকে তাকালে দেখল পুরো হাতের বেশ অনেকটা জায়গা জুড়ে ক্ষত। বিড়বিড় করলো, ভালোই হয়েছে। অসভ্য লোক। নিজেকে সামলে মৃদুস্বরে বলে, প্লিজ ছেড়ে দিন, এভাবে খেতে পারবো না, এখানে বসেই সব ভাত খাবো। ইরফান ঘাড় ঘুরিয়ে মায়েরার দিকে তাকায়। বা পায়ে তার পাশের তার চেয়ারের সাথে লাগিয়ে মায়েরা তার গা ঘেঁষে বসিয়ে দেয় চেয়ারে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের থেকে সরতে নিলে ইরফান পেছন দিকে বা হাতে মায়েরার কোমর চেপে ধরে। মায়েরার দিকে তাকিয়ে বলে, আবার কোলে বসতে চাইছো? মায়েরা বিরক্ত নিয়ে নিজের কোমর থেকে ইরফানের হাত সরাতে চায়। যখন হাতে আরও কতগুলো যে আঁচড় লেগেছে তার হদিস নেই। তবে ইরফান সে ব্যাপারে নির্বিকার। মায়েরা রেগে বলে, ছাড়বেন আপনি? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা হাল ছেড়ে দিল। এই লোককে বলে লাভ নেই। ভাতের প্লেট এগিয়ে নিয়ে দুটো খেয়ে নিল। ইরফান দেখল মায়েরার খাওয়া শেষ। নিজে থেকেই মায়েরাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। তার খাওয়া শেষ কিছুক্ষণ আগেই। মায়েরার খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় ছিল। ফোনের দিকে তাকিয়ে সময় দেখল। এরপর দ্রুত পায়ে শুদ্ধর ঘরের দিকে যায়। মায়েরা ভুরু কুঁচকে ইরফানের প্রস্থান দেখল। পানি খেতে খেতে ভাবছে, লোকটা কেমন অদ্ভুত লাগছে। এসবের পেছনের কারণ খুঁজে পায় না। ইরফান শুদ্ধের ঘরে গিয়ে শুদ্ধর ল্যাপটপ অন করে বেডের সাথে হেলান দিয়ে বসে। শুদ্ধ তার ফোন বাড়িয়ে দিয়ে বলে, তোর বাবা। ইরফান কানে ফোন নেয়, বাঁ হাতে ল্যাপটপে আঙ্গুল চালায়, ডান হাতে কানে ফোন ধরে বলে, বলো। তারেক নেয়াজ রেগে বলে, ওখানে কেন গিয়েছো? ইরফান গম্ভীর গলায় বলে, কাজ ছিল। তোমার অফিস এখানে আর কাজ ওখানে। আমাকে কি শেখাতে চাও তুমি? তুমি আবার মায়েরাকে মারতে গেছো। আর একবার ওর গায়ে হাত তুললে আমি ভুলে যাব তুমি আমার ছেলে। ইরফান বিরক্ত হয়ে বলে, ওকে। তারেক নিয়াজ রেগে বলে, হেয়ালি করছো আমার সাথে? আমি লয়ারের সাথে কথা বলেছি, তোমার ডিভোর্সের ব্যবস্থা করছি। তুমি আর ও বাড়ি যাবে না এক্ষুনি। ইরফান রেগে শুদ্ধের ফোন আছড়ে ফেলে। শুদ্ধ ইরফানের পাশে টান টান হয়ে চোখ বুজে শুয়েছিল। এমন ধূপ করে শব্দ পেয়ে দুটো চোখ খুলে উঠে বসে। ইরফানের দিকে তাকিয়ে দেখে তার ফোন নেই। ইরফানের হাত ফাঁকা। অসহায় কণ্ঠে বলল, আমার ফোন কি করলি? ইরফান শুদ্ধের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, এই ডিভোর্সের ব্যাপারে কেউ কিছু বললে তোকে ছাড়বো না আমি। শুদ্ধ হা করে চেয়ে আছে ইরফানের দিকে। যাহ বাবা, সে কি করলো? অসহায় কণ্ঠে বলল,
তোর বাপ করাতে চাইছে ডিভোর্স, আমি কি করলাম? তুই এই ওয়ার্ড ফার্স্ট ইউজ করেছিলি, এখন সবার মাঝে ছড়িয়ে পড়েছে এটা। শুধু অদ্ভুত চোখে চেয়ে রইল কিছুক্ষণ ইরফানের দিকে, কিছু বলল না। সে বুঝে গেছে এদের বাপ ছেলে যাই হবে, সেই ঝগড়ার হাওয়া তার গায়ে কোনো না কোনোভাবে লাগবেই। এটা লেখা হয়ে গেছে। বেড থেকে নেমে তার ফোনটা তুলে দেখল ফোন অনই আছে, তবে কল কেটে গিয়েছে। সময় দুপুর 2:45। মায়েরা খেয়ে এসে কিছুক্ষণ বই পড়ল, কিছুক্ষণ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু চোখে ঘুম ধরা দেয় না। মাঝে আর একদিন আছে এক্সামের, একটু টেনশন হচ্ছে, তবে চিন্তা ভাবনায় ইরফানের অংশ বেশি। কি যে ভাবে নিজেই বোঝে না। তবে একটা কথা ভেবে ভালো লাগলো, ইরফানকে এখন হিরোই লাগে তার কাছে, এর ক্রেডিট তার। কিন্তু মানুষ তো ভালোর কদর করতে জানে না, তাই তাকে মেরে চলে যায়। মায়েরা একা একাই মুখ বাঁকায়। শুদ্ধর মায়ের ঘরে যাওয়ার জন্য ঘর থেকে বের হতে নিলে এদিকে ইরফানকে আসতে দেখে মায়েরা অবাক হয়। যখন বুঝলো তার দিকেই আসছে, একদম কাছে চলে এসেছে, দ্রুত ভিতরে প্রবেশ করে তার ঘরের দরজা লাগাতে চায়। ইরফান ধাক্কা দেয়, মায়েরা ব্যর্থ হয় দরজা আটকাতে। ধাক্কায় দুপা পিছিয়ে যায়। ইরফান ঘরের ভিতর প্রবেশে করে কিছুটা রেগে বলে, স্টুপিড, দরজা লাগাচ্ছিলে কেন? মায়েরা ঢোক গেলে সকালের খামচির জন্য মারতে এসেছে নাকি একটু ভয় পায়। অতঃপর কণ্ঠে ঝাঁজ ঢেলে বলে, আপনি এই ঘরে কেন এসেছেন? যান বলছি। ইরফান বিরক্ত হয়ে ঘরের দরজা আটকে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দরজা আটকে মায়েরার দিকে দুপা এগিয়ে এসে শান্ত গলায় বলে, রেডি হও ফাস্ট। মায়েরা অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাবেন আমাকে? রেডি হতে বলছি। মায়েরা রেগে বলে, আপনার সাথে আমি কোথাও যাব না। কথাটা বলে দরজার দিকে যেতে নিলে ইরফান মায়েরাকে নিজের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, যেতে হবে, রেডি হও। মায়েরা মুচড়ামুচড়ি করে, ঠেলে ইরফান থেকে নিজেকে ছাড়াতে চায়, চিৎকার করে বলে, অসভ্য লোক, আমায় ছাড়ুন, আমি মরে গেলেও আপনার সাথে কোথাও যাব না। ইরফান ডান হাতে মায়েরার গাল চেপে বলে, আমায় রাগিও না, চুপচাপ রেডি হয়ে নাও। মায়েরা রেগে বলে, যাব না আমি, বুঝেছেন আপনি, ছাড়ুন আমায়। ইরফান চোখ বুজে শ্বাস টানল, রেগে প্রশ্ন করে, হোয়াই? মায়েরা চেঁচিয়ে বলে, তো কি, আপনার সাথে নাচতে নাচতে ঘুরতে যাব? আমার সৎমাও আপনার মতো এভাবে মারেনি। 2 দিনে আমাকে উঠতে বসতে মেরেছেন, ছাড়ুন আমায়। কথাগুলো বলতে বলতে চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে গেছে। ইরফান থমকানো দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে, অবাক হয়ে বলে, তোমার সৎমা? মায়েরা ইরফানকে গায়ের জোরে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়, আবারও চেঁচিয়ে বলে, আপনি জেনে কি করবেন? বের হন এখান থেকে বলছি। বলতে বলতে ইরফানকে ঠেলে বের করতে চায়। ইরফান সম্মতি ফিরে পায়, মায়েরাকে তার সাথে চেপে ধরে, শান্ত গলায় বলে, সরি। মায়েরা বিস্ময় চোখে তাকায় ইরফানের দিকে, অবাক হয়ে বলে, কি বললেন? ইরফান থতমত খেয়ে বলে, নাথিং। মায়েরা মুখে হাত দিয়ে বলল, আপনি সরি বললেন। ইরফান গম্ভীর মুখে মায়েরার দিকে চেয়ে বলে, নো। মায়েরা রেগে বলে, আপনি সরি বলেছেন, আমি নিজের কানে শুনেছি। ইরফান ধমক দেয়, শ্যাট আপ স্টুপিড। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। সে বুঝতে পারে না এই লোকের হঠাৎ হঠাৎ কি হয়, কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে। ইরফান মায়েরাকে চুপ থাকতে দেখে ধমকে বলে, রেডি হতে বলেছি আমি। মায়েরা চিন্তা বাদ দিয়ে রেগে বলে, আমি কোথাও যাব না। ইরফান বিরক্তির শ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর আ স্টুপিড। আমায় না রাগিয়ে শান্তি পাও না, চলবে ইনশাআল্লাহ।